চলতি বছরের 13ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট নিয়ে ক্যাবিনেটে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। সেদিন সন্ধ্যায় নিউজ ভ্যানগার্ড প্রশ্ন করেছিল যে লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের জন্য কি কোনো খুশির খবর শোনা যাবে। ঠিক 21 দিন পর 5ই মার্চ সেই প্রশ্নের জবাব পেল সরকারি কর্মচারীরা। বাজেট অধিবেশনের শেষ দিন সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য 5% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি 2024 থেকে। এতে রাজ্যের 1,06,932 জন সরকারি কর্মচারী এবং 82,000 পেনশনাররা লাভবান হবেন। এই 5% ডিএ প্রদান করতে রাজ্য সরকারের মোট অতিরিক্ত খরচ হবে 500 কোটি টাকা। এখানে বলা বাহুল্য, এই সরকার ক্ষমতায় আসার পর মোট 25% ডিএ প্রদান করা হলো। 2021 সালে 1 মার্চ 3%, 2022 সালের 1 জুলাই 5% এবং 1 ডিসেম্বর 12% এবং 5ই মার্চ আরো 5% ডিএ ঘোষণা করা হয়। অন্যদিকে কেন্দ্র সরকারের কর্মচারীরা এবং পেনশনারদের আরো 4% ডিএ ঘোষণা করা হলো 7ই মার্চ। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা পাচ্ছেন 50% ডিএ এবং রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছেন 25% ডিএ। এখন প্রশ্ন হচ্ছে, লোকসভা ভোটের মুখে এই 5% ডিএ কতটা খুশি করবে কর্মচারীদের। শাসক দল দাবি করছে বর্তমান সরকারের আমলে কর্মচারীরা কোনো আন্দোলন ছাড়াই মহার্ঘ ভাতা পাচ্ছেন। পূর্বতন সরকারের আমলে তাদের দাবি আদায়ে মিটিং মিছিল নিয়ে রাস্তায় নামতে হতো। অন্যদিকে বিরোধীরা বকেয়া ডিএর ওপর জোর দিয়ে কেন্দ্র সরকারের সাথে পার্থক্যটা তুলে ধরছে। তাই প্রশ্ন জাগে, সরকারের বিভিন্ন প্রকল্প যারা বাস্তবায়িত করছে সেই সরকারি কর্মচারীরা কেমন আছেন। দাবি আদায়ে যখন তাদের পথে নামতে হচ্ছে না, তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে সরকারি অফিসগুলোতে আগের তুলনায় কর্মসংস্কৃতির উন্নতি হয়েছে। ট্রান্সফার ও পোস্টিং সংক্রান্ত অসন্তোষ এবং বেতন ও ভাতার মধ্যে বৈষম্য রয়েছে বলে কিছু অভিযোগ শোনা যায় মাঝে মধ্যে। সেই সব অভিযোগের সত্যতা কি? মোট কথা, ভোটের মুখে সরকারি কর্মচারীরা কি ভাবছেন সেই নিয়ে আজ আমাদের বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্য সরকারি কর্মচারীদের হাল হকিকত নিয়ে আজ এই টকশোতে আমার সাথে রয়েছেন টিইসিসির প্রাক্তন জেনারেল সেক্রেটারি স্বপন বল এবং বিবেকানন্দ বিচার মঞ্চের কর্মচারী নেতৃত্ব দেবাশিস রায়। আপনাদের দুজনকেই স্বাগত। নমস্কার দর্শক বন্ধুদের। দেবাশিস বাবু, প্রথমে আপনার কাছে আসি। 5% ডিএ প্রদান, কতটা খুশি হলো রাজ্যের সরকারি কর্মচারীরা? 5% যে ডিএ কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে এবং ডিআর পেনশনারদের জন্য দেওয়া হয়েছে, নিঃসন্দেহে কর্মচারীদের আর্থসামাজিক ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এবং আমরা শুধুমাত্র এই 5% ডিএ নয়, আপনি আপনার প্রোগ্রামের শুরুতেই বলেছেন যে 2023 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে কর্মচারীদের বর্ধিত বেতনক্রম অর্থাৎ 7 পে স্কেল, যা 2018 সালে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা পেয়ে আসছি, যে বঞ্চনার একটা ইতিহাস আমি আমার কথার প্রসঙ্গে বলবো পরবর্তীকালে। সেই বঞ্চনার ইতিহাসকে মিটিয়ে দিয়ে কর্মচারীদের 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, যদিও সব ক্ষেত্রে একটু কম আছে, এবং পরবর্তীকালে এই বর্ধিত বেসিকের উপর আমরা 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে 12% এবং তার আগে 5% এবং 3% 2021 সাল থেকে, এবং করোনা পিরিয়ডে আমরা কিন্তু যা ভূভারতে কোথাও দেখা যায়নি, সেন্ট্রাল গভর্নমেন্টেরও ডিএ ফ্রিজ ছিল। আমাদের তৎকালীন এক্স চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব মহোদয় যখন ছিলেন 3% ডিএ দিয়েছেন ইভেন ইন দ্য টাইম অফ করোনা পিরিয়ড। সো ন্যাচারালি 25% ডিএ নিশ্চিতভাবেই আমরা কিন্তু কর্মচারী মহল অত্যন্ত খুশি। আপনারা 6 তারিখের যে আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চের যে র্যালি দেখেছেন, সেখানে উইদিন এ পিরিয়ড অফ 24 আওয়ার্স প্রচুর সংখ্যায় কর্মচারী
সেদিন ধন্যবাদ র্যালিতে আমরা সামিল হয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদকে আমরা ধন্যবাদ দিয়েছি। সে অর্থে নিশ্চিতভাবেই কর্মচারী মহল, যদিও আমরা এখনো, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে তুলনা করছেন নিশ্চয়ই, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেভিনিউ কালেকশন আর আমাদের স্টেটের রেভিনিউ কালেকশন আর তৎকালীন বাম সরকারের চাপিয়ে দেওয়া প্রায় 13,000 কোটি টাকার ঋণ যা আমরা শুনে থাকি, সেটার নিরিখে নিশ্চয়ই একটা স্যাটিসফ্যাক্টরি সিদ্ধান্ত, এবং আগামী দিনে আরো কিছু যা যা ডিমান্ডস আছে কর্মচারী বান্ধব সরকার সেটা নিশ্চয়ই পূরণ করবেন। ওকে, আসবো আপনার কাছে আবার বিস্তারিত। আপনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরলেন বস্তুত, সেগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব। স্বপনবাবু, আপনার কি মনে হয়, আপনি ব্যক্তিগতভাবে এবং আপনার প্রাক্তন সংগঠন বলুন বা বর্তমানে আপনি যারা কর্মচারীদের সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, 5% দিয়ে কতটা খুশি করলো কর্মচারী মহলকে? প্রথমে যেটা বলবো যে আসলে ডিএ ঘোষণা করেছে, অবশ্যই এটা মানে সাধুবাদ যোগ্য, কিন্তু প্রথমেই যে বিষয়টা একেবারে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। কারণ এই ডিএর ব্যাপারে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক আলোচনা, বিভ্রান্তি এগুলো রয়ে গেছে। আমাদের প্রথমেই যেটা জানা দরকার যে আসলে ডিএ ব্যাপারটা কি। যে এই ডিএর ব্যাপারটা, এটা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা যার নাম হলো সিএসও, মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। এই সংস্থা এরা দেশের শিল্প উৎপাদনের যে মানে গ্রোথ কি হারে হচ্ছে এটা যেমন হিসাব রাখে, ঠিক তেমনি কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে এই দেশের যারা শিক্ষক কর্মচারী যে তাদের প্রাপ্য কতটা, মানে মূল্যবৃদ্ধি, হ্যাঁ মূল্যবৃদ্ধির সাথে যে কর্মচারীদের ডিএ কতটা পাওনা এটা তারা স্থির করেন। এবং এ তো হাওয়ার উপরে হয় না, এটা আসলে যেহেতু জিনিসপত্রের দাম প্রতিনিয়তই বাড়ছে, তার ভিত্তিতেই শিক্ষক কর্মচারীরা সে কেন্দ্রীয় সরকারের হোক আর রাজ্য সরকারের হোক সারা দেশেই শিক্ষক কর্মচারীরা ডিএ ডিআর পাওনা হন। তা আমাদের দেশে কেন্দ্রীয় সরকার সবসময় ঘোষণা যখনই দেখ না কেন, আসলে তারা একবার 1 জানুয়ারি থেকে এক কিস্তি দিয়ে তারা ঘোষণা করেন, মানে এটা কার্যকর হয় 1 জানুয়ারি থেকে, আবার 1 জুলাই থেকে এক কিস্তি দিয়ে তারা ঘোষণা করেন, কার্যকর হয়। অর্থাৎ এইভাবেই আমাদের দেশ চলছে। ব্যতিক্রম দেখা গেল শুধুমাত্র 2020 এবং 21 জুলাই পর্যন্ত, এই 1.5 বছর সময়। তাও 2020 সালের মার্চ মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2020 থেকে 4% দিয়ে ঘোষণা করেছিল। অলরেডি তার মানে বিল করার কাজও শুরু হয়ে গেছিল। এমন সময় যখন কোভিড ছড়িয়ে পড়ে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সার্কুলার জারি করে এই ডিএটাকে স্থগিত রাখে, কিন্তু বলে যে 2020 সালের 1 জুলাই থেকে এই যে 1.5 বছরের যে ডিএটা তাদের পাওনা, এটা রিলিজ করা হবে। হ্যাঁ, এবং একসাথে দেখা গেল 11% ডিএ, অর্থাৎ ওই যে জানুয়ারি 2020, তারপরে জুলাই 2020, আবার জানুয়ারি 2021, এই 3 কিস্তি মানে 4, 4, 3 টোটাল 11% দিয়ে 1 জুলাই 2021 থেকে কার্যকর করা হলো। এবং জুলাই থেকে আরো 4%। সার্বিকভাবে দেখা গেল যে একসাথে তারা 15% দিয়ে কিন্তু পেয়ে গেল। তারপরে আমরা দেখি যে কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী এবং বিভিন্ন রাজ্য যারা কেন্দ্রীয় হারে সবসময় ডিএ পেয়ে আসছেন বছরে 2 কিস্তি, তারাও ওই 18 মাসের মানে ডিএটা যেদিন থেকে কার্যকর হওয়ার কথা, একটা ডিএ 18 মাস, একটা ডিএ 12 মাস, একটা ডিএ 6 মাস তারা পাননি। তারা কিন্তু দাবি করছেন যে ওই টাকাটা মিটিয়ে দিতে হবে। এভাবেই আসলে ডিএর হিসাবটা হয় বা ডিআর এর হিসাবটা হয়। আমাদের রাজ্যে 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে 2017 সাল থেকেই বলা হচ্ছিল, একেবারে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এবং দলের সর্বভারতীয় সভাপতি, আমাদের রাজ্যের সমস্ত নেতৃত্বরা যেখানেই কথা বলেছেন সেখানেই তারা বলেছেন যে যদি তারা সরকারে আসতে পারেন তাহলে ত্রিপুরা রাজ্যে কেন্দ্রীয় 7ম বেতন কমিশন লাগু করা হবে
এবং এইটাও তারা বলার চেষ্টা করছিলেন যে যারা 20,000 টাকা বেতন পাচ্ছেন তাদের 40,000 হয়ে যাবে, যারা 40,000 পাচ্ছেন তাদের নাকি 80,000 হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এরকম প্রচার আমরা ত্রিপুরার মানুষ সবাই শুনেছিলাম। সরকারে আসার পরে দেখা গেল এবার মানে মে মাসে একটা 2018 সালের মে মাসে একটা কমিটি গঠন করা হলো, এক্সপার্ট কমিটি নাম দিয়ে। অর্থাৎ পিপি ভার্মা, আসামের যিনি প্রাক্তন চিফ সেক্রেটারি ছিলেন, ওনার নেতৃত্বে 3 সদস্য কমিটি করা হলো। এবার কমিটি সেই রিপোর্ট তৈরি করলেন। আমার কাছে সেই কমিটির রিপোর্টটা আছে। আসলে সময় থাকলে টোটাল বিষয়টা যে কমিটি কি বলল এটা সবটাই আমি একটু বলে দিচ্ছি। যে ওই হিসাবে ধরুন এর আগে 2017 সালে যে পে রিভিশন কমিটির যে রিপোর্ট, সে অনুযায়ী আমাদের রাজ্যের যে সর্বনিম্ন বেতনক্রম এটা করা হয়েছিল 14,040। এরপরে দেখা গেল যে অক্টোবর 2018, 1 অক্টোবর 2018 থেকে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের নামে যেটা কার্যকর করা হলো, সেখানে সর্বনিম্ন বেতনক্রম হলো 16,000 টাকা। আমি হিসাব করেছি যে এই যে মানে যেটা দেওয়া হলো, ধরুন আগের সরকার থেকে শুরু করে সে আমরা যদি 1/1/2018 সালে যার বেসিক পে সর্বনিম্ন 14,040 টাকা ছিল এবং পরে 1/10/2018-তে এসে তার বেসিক পেটা একটা ইনক্রিমেন্ট সহ 16,500 টাকা মানে দাঁড়িয়েছে। তার যে ডিএটা ধরুন সেই 1/1/2018 থেকে আমি 31/12/2023 এই সময়টা হিসাব করেছি শুধু ডিএ, তাহলে পাওয়ার কথা ছিল 2,98,875 টাকা। এ হলো ত্রিপুরা রাজ্যের একেবারে সর্বনিম্ন বেতনের একজন মানে গ্রুপ ডি কর্মচারীর ডিএ। এর চেয়ে কম কারণেই হ্যাঁ মানে একদম 2,98,875 টাকা এই 6 বছরে পাওয়ার কথা ছিল। কিন্তু যতই মানে দেবাশিস বাবুরা কর্মচারী বান্ধব টান্ধব অনেক কথা বলছেন, কিন্তু আমি ওনাকে বলবো যে হিসাবটা একটু দেখবেন। পেয়েছে কত? 64,800 টাকা। তাহলে এখানে শুধু ডিএ বাবদ কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সেই মানে কি বলবো এটাকে প্রতারণাই বলতে হয়। কারণ কেউ যদি কথা দিয়ে কথা না রাখে, উল্টো পথে চলে, তাহলে এটাকে তো কি বলা যাবে। এবং বঞ্চনা তো আছেই। টোটাল শুধু ডিএ বাবদ বঞ্চনা হলো 2,34,075 টাকা। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এখানে 5% ডিএ দিলেও দেখবেন বঞ্চনাটা কিন্তু প্রতি মাসে একেবারে মানে ন্যূনতম বেতনের যে ন্যূনতম বেতনের যে কর্মচারী তার ক্ষেত্রে কিন্তু 5,000 টাকার উপরে উনি প্রতি মাসে কম পাচ্ছেন। ফলে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে তারাও বছরে 2 কিস্তি দিয়ে দিয়েছিলেন। 1/1/2018 থেকে শুরু করে 1/1/2018 থেকে 31/12/2023 31/12/2023 অবধি হিসাবটা করলেন। ন্যূনতম যাদের বেতনক্রম 16,500 মানে 16,000 টাকা। এটা পরে ইনক্রিমেন্ট হয়ে ধরুন যখন এটা দিল ওই অক্টোবরে যখন দিল, এর আগে জুলাইতে ও একটা ইনক্রিমেন্ট পেয়ে গেছিল। ফলে ওই হিসাবে তার ইনক্রিমেন্টগুলি সহ যে উনি আসলে অ্যাকচুয়াল কত পাওয়ার কথা ছিল, তাহলে ওনার পাওয়ার কথা ছিল 2,98,875 বুঝতে পেরেছি, আসবো আপনার কাছে। দেশবাবু আপনি কিছু বলছিলেন এই বিষয়টাতে। এটা এই বিষয়টা এই যে হিসাবটা দেখানো হলো, শোভনবাবু যেটা দেখালেন, ঠিক কিনা এটা? অ্যাকচুয়ালি দেখুন, উনি শুধুমাত্র গ্রুপ ডি যেখানে 4টা গ্রেড আছে, উনি একটা গ্রেডের কথা বলেছেন। আমি আরো কয়েকটা গ্রেড বলছি আপনাদের। যে গ্রুপ সির ক্ষেত্রে আমাদের মানে বেসিক কত বৃদ্ধি পেয়েছে 2018 1 অক্টোবর থেকে। গ্রুপ ডির ক্ষেত্রে ন্যূনতম 1,960 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3,253 টাকা। তারপর গ্রুপ সি থেকে এটা মানে হ্যাঁ বেসিক বেড়েছে, আমি বেসিকটা বেড়েছে বলছি। বেসিকের উপর ডিএটা আরো বেড়ে যাবে। গ্রুপ সির ক্ষেত্রে 670 টাকা থেকে 6,345 টাকা বেসিকে বৃদ্ধি হয়েছে। গ্রুপ বির ক্ষেত্রে আমাদের 3টি ক্যাটাগরি আছে পে ব্যান্ডে, সেখানে 4,680 টাকা থেকে 12,153 টাকা। এবং গ্রুপের ক্ষেত্রে
সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে। সেখানে 32,475 টাকা পর্যন্ত এক একজনের বেসিক বৃদ্ধি পেয়েছে। আপনি 12 দিয়ে গুণ করে দেখুন সর্বোচ্চ স্তরে কতটা বৃদ্ধি পেয়েছে। আর উনি প্রতারণার কথাটা বলছিলেন, আসলে প্রতারণার কথাটা ওনাদের মুখেই শোভা পায়। কেন বলবো, বামফ্রন্ট আমলে যে শিক্ষক কর্মচারীদের বেতন, আমি যদি একটু স্ট্যাটিস্টিক্যালি বলি আপনারা অবাক হবেন। কেননা 1988 সালে যখন আমাদের তৃতীয় পে কমিশন হয়, আচ্ছা, সেই সময় সেন্ট্রালের চতুর্থ সম্ভবত চলছিল। সেই সময় আমরা দেখেছি তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন বেতনক্রম ঘোষণা করেছেন, সত্যি এটা বলতেই হয়, যদিও কংগ্রেস শাসিত সরকার ছিল, সেই সময় আমাদের সেন্ট্রাল পে স্কেল উনি দিয়েছেন। আচ্ছা, তো সেই সময় অন্যান্য রাজ্যের এমপিরা বলতেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের মতো বেতন কেন আমাদের হবে না স্টেটে, একটা বিন্দু, সেটা আপনি নোট করতে পারেন। তারপরে যখন 1993 সালে বামফ্রন্ট সরকারে আসলো, সেই থেকে আমি যে কথাটা একটু আমার প্রারম্ভিক বক্তব্যে শুরু করেছিলাম যে বঞ্চনার ইতিহাস, এই বঞ্চনার ইতিহাসটা সেখান থেকেই শুরু হয়। মানিক বাবুর তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি, দশরথ দেববর্মা, সেই সময় থেকে বঞ্চনার পাহাড়টা শুরু হয়েছে। যে শিক্ষক কর্মচারীদের, বিশেষ করে শিক্ষকদের বেতনক্রম প্রায় 3-4 ধাপ কমিয়ে আনা হয়েছে, এলডিসির স্কেল দেওয়া হয়েছে তাদেরকে। বুঝতেই পারছেন কোথা থেকে কোথায় নিয়ে আসলো। তারপরে এই নিয়ে তখন মামলা হয় গুয়াহাটি হাইকোর্টে। 1996 সালে যখন ফোর্থ পে কমিশন হয়, সেই সময়ও বঞ্চনা প্রায় 36% দিয়ে গায়েব করে দিয়েছে। তো সেই সময় স্বর্গীয় বল্লভ ভাই, স্বর্গীয় কর্মচারী নেতৃত্ব, আমি নামটা বলবো, উনি মামলা করেছিলেন, বীরবল্লভ সাহা, মাফ করবেন, উনি মামলা করেছেন হাইকোর্টে। তো সেখানে তথ্যে দেখা গেছে, ফাইন্যান্স কমিশন থেকে যে তথ্য আসলো, সেই তথ্যে বিষয়টা প্রতীয়মান হয়েছে। কোর্টে মিথ্যা এফিডেভিট দিয়েছে সরকার। আচ্ছা, প্রথমে দিয়ে বলল যে আমরা তো ডিএ টাকা অন্য খাতে খরচ করি না, ডিএ আনি নাই, কর্মচারীদের ডিএ এটা আনা হয়নি। কিন্তু পরবর্তীকালে তথ্য কমিশনের, ফাইন্যান্স কমিশনের রিপোর্ট অনুযায়ী দেখা গেল যে ডিএর টাকা, কর্মচারীদের প্রাপ্য ন্যায্য অধিকার ডিএর টাকা ওনারা পূর্ত দপ্তরে খরচ করেছেন, অন্যান্য দপ্তরে খরচ করেছেন। অর্থাৎ ডাইভার্সন অফ ফান্ড, যেটা অর্থনীতির ভাষায় বলা হয়, যেটা উচিত নয়, এটা কোনো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির লক্ষণ নয়। সেই মামলায় সেই সময় যারা মামলাকারী, মামলায় জিতেছে, যারা কোর্টে কেস ফাইল করেছিল হাইকোর্টে, গুয়াহাটি হাইকোর্টে। তারপরে তখন থেকে দুবার করে দিয়ে দিতে বাধ্য হয়। তারপরেও 1998 সাল থেকে সেই ফোর্থ পে কমিশন লাগু হয়েছে। ওই 36% দিয়ে কিন্তু গায়েব হয়ে গেছে, 2 বছরের এরিয়ার দেওয়া হয়নি। সেই থেকে বঞ্চনার ইতিহাস শুরু হয়েছে, সেটা কন্টিনিউ করেছে 2008 সালে। 2008 সালে আমি সেই তারিখটা বলবো, আর কে দে চৌধুরী, উনার তত্ত্বাবধানে পে রিভিউ কমিটি হয়, পে কমিশন নয়, কিন্তু কথাটা খেয়াল করা উচিত। 26 আর 2028 আগস্ট মাসের 26 তারিখ সেই রিপোর্ট অনুযায়ী ওই রিপোর্ট পে রিভিউ কমিটি হয়। 15 জানুয়ারি 2009 সালে রিপোর্ট পেশ করে 3 বছরের কোনো এরিয়ার না দিয়ে কর্মচারীদের লক্ষ লক্ষ টাকা বঞ্চনার পাহাড় ওনারা করেছেন। আর কর্মচারীদের যে 42% দিয়ে 2015 সালের ডিসেম্বর মাস অব্দি বকেয়া ছিল, সেই বকেয়া বাদ দিয়ে, বকেয়া দেওয়া হয়নি, 2016 সালের ডিসেম্বর পর্যন্ত সেই 42% থেকে 5% দেওয়া হয়েছে, 37% দিয়ে বকেয়া ছিল। এই বকেয়াটা বাদ দিয়ে বেসিকের সঙ্গে, এটা তখন সেন্ট্রাল গভর্নমেন্টের 125% দিয়েছিল, আর আমাদের তৎকালীন বাম সরকার দিয়েছে মাত্র 37%, গায়েব করে দিয়েছে, 88% দিয়েছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু মার্চ করা হয়নি ডিএটা, তো এটা গায়েব করে দিয়েছে। কর্মচারীদের লক্ষ লক্ষ টাকা বঞ্চনা হয়েছে, ঠিক আছে। তো স্বভাবতই বঞ্চনা কিন্তু বাম নেতৃত্বদের কাছে, সে কর্মচারী হোক, বাম সরকারি হোক, ওনাদের মুখে মানায় না। আমি প্রথমে এই ব্যাপারে, বঞ্চনা যদি করতেই হয়, ওনারা আমাদের সর্বশান্ত করেছেন, কর্মচারীদের ক্ষতি করেছেন, এটা ওনারা ঠিক করবেন। আরো আছে, আমি ধারাবাহিকভাবে বলবো কতটা ক্ষতি করে। 2016 সালে ক্ষতি করেছে,
এই বিষয়টা একটু ফিটমেন্ট ফ্যাক্টরে ক্ষতি করেছে, 2.25 দিয়েছে। আমি দুজন আপনারা দুটো বিষয় উত্থাপন করলেন, আপনি আগের একটি বিষয় উত্থাপন করলেন এবং এই জিনিসটাই যে দুবার দিয়ে দেওয়ার কথা স্বপনবাবু, আমাদের আগের দিন অনুষ্ঠানেও এটা বলা হয়েছিল যে কোর্টের কথা শুনে সরকার দুবার দিয়ে দিতে বাধ্য হয়েছিল এবং এই যে 36% গায়েব, এই যে 2016 সালে 37% ডিফারেন্স সেটা গায়েব, এই যে কথাগুলো, এই যে বঞ্চনার ইতিহাসগুলো, এটা কতটা ঠিক? এবং দেবাশিস বাবু, আপনার এই যে তথ্যটা স্বপনবাবু বলেছিলেন যে 2,98,875 টাকা দিয়ে এতদিন এই 6 বছরে দাঁড়াতো, সেখানে মাত্র 64,800 টাকা পেয়েছেন, এটা এই তথ্যটাও বা কতটুকু ঠিক? এই দুটো জিনিসই দুজনের কাছে ক্রস চাইবো। প্রথমে শোভনবাবু আপনার কাছে। আমি তো বলেই দিলাম হিসাবটা কিভাবে, হিসাব করলেই বেরিয়ে যাবে। আপনি এটা বললেন। দ্বিতীয়ত দেবাশিস বাবু যে কথাগুলি বললেন, আমি রিকোয়েস্ট করব, ব্যাপার হচ্ছে আসলে আমরা যারা কর্মচারী, আমরা সরকারের অবিচ্ছেদ্য অংশ। আমরা কে কাকে, ধরুন আমাদেরও ভোটাধিকার আছে, কাউকে ভালো লাগা, সমর্থন করা না করা, এই বিষয়গুলো আছে। আপনাদের সবচেয়ে আগে কিন্তু কর্মচারী স্বার্থ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আমরা যখন কথা বলবো, আমরা চেষ্টা করব যে সত্যটাকে জেনে, যাতে কর্মচারীদেরকে মানে আমরা বিভ্রান্ত না করি। আমি বলবো যে যেটা বলছেন এটা থার্ড পে কমিশন। থার্ড পে কমিশন অনেকেই বলেন, এবার আমি তথ্য দিয়ে বলছি। 1988 হ্যাঁ, 1988 উনি তখন চাকরি করেন কিনা জানি না, আমি তখন স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, তাহলে আমি ইতিহাস অবশ্যই আমি তখন শিক্ষকতা করি, একজন পিজিটি। আচ্ছা, যেটা হয়েছিল সেটা হলো যে তখন পিজিটির যে সেন্ট্রাল স্কেল, এটা ছিল 1640 টাকা। আমি একদম বলে দিচ্ছি। এবার আমাদের রাজ্যে কি করা হলো, পিজিটিদের দুইটা স্কেল করা হলো। একটা আনট্রেইনড, অর্থাৎ যাদের বিএড নেই, আনট্রেইনড, তাদের হচ্ছে 1450, আর যাদের হয় বিএড আছে না হয় 7 বছর চাকরি হয়ে গেছে, তাদের 1700। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন, ওই যে 1640 হচ্ছে সেন্ট্রালের সবার জন্য, আর আমাদের এখানে দুইটা ভাগ করলো, 1450 আর 1700। এখন এই 1700টা মানে পাচ্ছে কে? হয় 7 বছর চাকরি যার হয়েছে সে, না হলে খুব একেবারে মানে নগণ্য সংখ্যা যারা বিএড করা ছিল তৎকালীন সময়। হ্যাঁ, আর আমরা বিশাল সংখ্যা যারা, আমাদের কিন্তু 1450। অথচ প্রচার হচ্ছে, প্রচার করছিল এভাবেই, আজকে যেরকম চলছে তখনও ঠিক এইভাবেই বলা হচ্ছিল যে সেন্ট্রালের চাইতেও শিক্ষকদের বেতনক্রম বেশি দেওয়া হয়েছে। এবার আমাদের ক্ষেত্রে কি হলো, 7 বছর পরে যখন আমরা আনট্রেন থেকে ট্রেন স্কেলে যাব, এটা জানেন না উনি, এজন্য বলছি যে এগুলি জানা দরকার, তখন আমাদের বেতনটা কমে যেত। কারণ ফিক্সেশনের একটা রুল ছিল, যেটা পরবর্তী সময় মানে 1993 সালে সরকার পরিবর্তনের পরে আমরা বহু লড়াই আগের সরকারের সময় করেছি, কিন্তু ওই সরকার কর্ণপাত করেনি। 1994 সালে সরকার তখন এটা পরিবর্তন করে অন্তত আমাদের এই ক্ষতির থেকে রক্ষা করেছিল। কি ছিল এটা? এটা ছিল 22-এর মানে 2-এর এ, 22 এ রোমান 2। আচ্ছা, এটাতে ছিল যখন আপনি আনট্রেন থেকে ট্রেন স্কেলে যাবেন, তখন স্ল্যাব তো মিলবে না, আনট্রেন স্কেলের সাথে ট্রেন স্কেলের স্ল্যাব মিলে না। নর্মাল নিয়ম হচ্ছে যে যখন মিলছে না তখন প্লাস করে পরবর্তী স্ল্যাবে মিলানো। তা আমাদের মিলতো না, অর্থাৎ স্ল্যাবের থেকে ধরুন আমার ক্ষেত্রে তখন আমাদের ইনক্রিমেন্ট 35 টাকা, 5 টাকা কম আমার, মানে 5 টাকা প্লাস হলে আমি স্ল্যাব পাই। 5 টাকা প্লাস না করে 30 টাকা মাইনাস আমার বেসিক থেকে 30 টাকা পিপি করা হয়েছিল, যার উপরে দিয়ে কোনো সুযোগ সুবিধা আমি পাবো না। অর্থাৎ সেদিন আমরা চিৎকার করছিলাম যে আরে এই কি হলো, মানে আমি আনট্রেন স্কেলে থাকলে বেতন বেশি পাবো, অথচ ট্রেন স্কেলে গিয়ে আমার বেতনটা কমে যাচ্ছে। এই তার সংশোধন কিন্তু 1994 সালে হয় এবং ওই সরকার 41% দিয়ে বকেয়া রেখে চলে যায়। এবং যার নাম উনি বলছিলেন, আসলে কেসটা উনি করেননি, অন্য একজন, যদিও ফেডারেশনের নামে কেস হয়েছিল, এবং তাদের অভিযোগটা ছিল যে কেন্দ্রীয় সরকার ডিএ বাবদ যে টাকাটা দিচ্ছে, এই টাকা নাকি রাজ্য সরকার অন্য খাতে খরচ করছে। যখন গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চ তারা মামলাকারীদের কাছে চাইলো যে কি মানে এরকম কাগজ আছে আপনাদের কাছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ টাকা দিচ্ছে,
আমি দেবাশিস বাবুকে জিজ্ঞেস করব, আজকেও কি এরকম কোন সিস্টেম আছে যে কেন্দ্রীয় সরকার ডিএর জন্য টাকা দিয়ে দিচ্ছে রাজ্য সরকারকে? না, এরকম কোন সিস্টেম নেই। ফাইন্যান্স কমিশন মানে অর্থ বরাদ্দ করে ইয়ার টু ইয়ার, দেখবেন যে প্রথম ইয়ার প্রশ্ন এখানে যে ডিএর টাকাটা আলাদাভাবে আসে, অবশ্যই আলাদাভাবে মানে দেওয়া হয় স্টেট গভর্নমেন্টকে এই টাকাটা ডিএতে দাও। এটা হচ্ছে গ্যাপ গ্র্যান্ট। এটা হলো যে গ্যাপ গ্র্যান্টের একটা বিষয় আছে। এই গ্যাপ গ্র্যান্টটা কমিটেড এক্সপেন্ডিচার হিসাবেও এটাকে খরচ করে পরবর্তীকালে এটা হলো যে স্টেট গভর্নমেন্ট যদি দিয়ে এটাকে কমিটেড করতে পারে তখন পরবর্তী সময় সেটা পাওয়া যায়। কিন্তু যখন স্টেট গভর্নমেন্ট নিজের সামর্থ্য অনুযায়ী ডিএটা দিতে পারছে না, তাহলে সে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকাটা পাবে কোত্থেকে? ফলে এটা ছিল বিষয়। তখনও এরকম মানে বিভ্রান্তি অনেক ছড়ানো হয়েছে, এবং এই কেসে যারা মামলা করেছিল যখন দেখলো তারা বেকায়দায়, সেদিন ফেডারেশন অস্বীকার করলো পত্রিকাতে বিবৃতি দিয়ে যে এই কেস ব্যক্তিগতভাবে অমুক করেছে, তার সাথে কর্মচারী ফেডারেশনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এরকমও আমরা দেখেছিলাম। এরপর তারপরও আসলে ওই যে ডিএর ব্যাপারটা আমি প্রথমে বলে নিলাম যে এটা শিক্ষক কর্মচারীদের ন্যায্য পাওনা, সরকার যেই থাকুক। এটা আসলে বাম ডান অমুক সমুক বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে আমরা যারা শিক্ষক কর্মচারী পেনশনার, আসলে বঞ্চনা তো আমাদের হচ্ছে, এটা তো আগে আমাকে স্বীকার করতেই হবে যে এটা আমরা কম পাচ্ছি। প্রত্যেক সরকারের এটা ভাবা দরকার যে শিক্ষক কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত যারা, তাদের যে ডিএ বা ডিআর, এটা কোনো মানে দয়ার দান নয়, এবং এটা ঘোষণা করে খুব একটা মানে বাহবা নেওয়ার মতো কিছু নেই। বরং এটা বলার দরকার যে আপনাদের পাওনা ছিল আরো অনেক আগে থেকে, আমরা দিতে পারিনি এই কারণে, ফলে এখনো আমরা সবটা মিটিয়ে দিতে পারছি না। আমরা চেষ্টা করব আপনাদের বকেয়াটা অর্থাৎ যেটা রয়ে গেল সেটা মিটিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এটাই তো আসলে শিক্ষক কর্মচারীরা তার সরকারের কাছ থেকে প্রত্যাশা করে, কিন্তু এটা না করে তাদের যে বকেয়াটা সেটা মিটিয়ে দেওয়া। হ্যাঁ, অবশ্যই সেটা নিয়ে কথা হচ্ছে। এখন বকেয়া মিটানোর কথাতে দেখুন, এই সময় যারা দেবাশিস বাবুরা যারা এই মুহূর্তে বর্তমান সরকার যেভাবে দিচ্ছে ডিএ এবং যা যা ফ্যাসিলিটি দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, সেটাতে দেবাশিস বাবুরা সমর্থন করছেন, স্বপন বাবুরা আপনারা পূর্বতন সরকারের যে ব্যাপারগুলো ছিল হয়তো সেগুলো সমর্থন করে এসেছেন। এখন কথা হচ্ছে যে শাসক দল বলছে কোনো দাবি ছাড়া, আন্দোলন ছাড়াই ডিএ পাচ্ছে বর্তমানে কর্মচারীরা। তারপরও কি অসন্তুষ্টি রয়েছে কর্মচারীদের মধ্যে? আগে তো নাকি রাস্তায় নামতে হতো, দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হতো, মিছিল মিটিং করতে হতো, এখন সেগুলো করতে হচ্ছে না। শোভনবাবু, হ্যাঁ, এই প্রসঙ্গে বলবো যে দেখবেন যে এই যে মা এবং তার সন্তান, মা তো তার সন্তানকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, কিন্তু এটা আমরা জানি যে শিশুও যদি না কাঁদে তাহলে মার যত ভালোবাসা, যত আন্তরিকতা, যত কিছুই থাকুক, মাও কিন্তু বুঝতে পারেন না যে আমার শিশু ক্ষুধার্ত, তাকে খাওয়াটা দেওয়া দরকার। তা আজকে পর্যন্ত পৃথিবীতে কোথাও এমন কোনো ইতিহাস নেই যে মানে না চাইলেও পাওয়া যায়, সবকিছু দিয়ে দেওয়া হয়। আরে আজকে যদি আমরা দেখতাম যে কেউ কিছু বলছে না অথচ একদম আপ টু ডেট যে আমাদের যা যা বলা হয়েছিল সবকিছু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে না হয় মেনে নিতাম। কিন্তু অবস্থাটা কি? অবস্থা হচ্ছে যে মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কোভিডের কথা বলা হচ্ছে। কোভিড তো এসেছিল 2020-তে, কিন্তু সরকার তো পরিবর্তন হয়েছে 2018-তে। 2018-তে কেন 100% ডিএ মিলল না? জবাব কি হবে? 19-এ কেন 100% ডিএ মিলল না? কি হবে জবাব? 20-তে থেকে মানে 21, এবার 21-এ এসে 300% দিয়ে এটা মানে খুব বাহবা নেওয়ার চেষ্টা হচ্ছে। একেবারে সাংঘাতিক ভাবে দেবাশিস বাবু এটা বলার চেষ্টা করলেন যে কোভিডের মধ্যে, কোভিডের সময় দেওয়া হয়, হ্যাঁ কোভিডের সময় সেন্ট্রাল গভর্নমেন্টও দিতে পারেনি, তখন রাজ্য সরকার দিয়েছে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কত ডিএ পাচ্ছেন? হ্যাঁ দেবাশিস বাবু, আমি একমত যে 20 থেকে ঠিক আছে, কিন্তু 18-তে কেন না? 19-এর শেষ থেকেই, হ্যাঁ 19-এ কেন না? ভারতবর্ষে প্রবেশ করেছে, এবার সেটা শেষ হয়ে গেল। চীনে কিন্তু এটা ঠিক আছে, মানে কোভিড শেষ হয়ে গেল, অস্বীকার করতে পারবেন না সেটা। না এটা অস্বীকার করার বিষয় না। এই ভাইরাস এটা কিন্তু চীনের থেকে আমরা অন্য প্রসঙ্গে চলে আসছি। একটু একটা কথা মানে না বলে পারছি না, যে যদি আমরা দেখতাম যে 18-তে ডিএটা দেওয়া হয়েছে, আমরা যদি দেখতাম যে 19-এ ডিএটা দেওয়া হয়েছে, এবার 20-তে কোভিড, না দিলেও কারো কিছু বলার ছিল না, যে না সরকার দিচ্ছিল তো, 18-তে দিয়েছে, 19-এ দিয়েছে, এখন কোভিডের কারণে দিতে পারছে না। কিন্তু এটা তো হয়নি।
এবার 21-এ এসে 3% ডিএ দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা হচ্ছে যে কোভিডের মধ্যে কেউ দিচ্ছে না, কিন্তু এইটা কেন আমরা বলছি না যে আমাদের রাজ্যের কর্মচারীরা বহু ডিএ পাওনা হয়ে গেছে, যে আমরা 18-তে দিতে পারিনি, 19-এ দিতে পারিনি। এই কথাটা কেন আমরা আমাদের সরকারের বা তার প্রতিনিধির কাছ থেকে শুনতে পাবো না? তাহলে আমাদের সম্পর্কে মানে সরকার কি ভাবছে, এই বিষয়টা কি পরিষ্কার হচ্ছে না? এখন কথা হচ্ছে সে 2021 থেকে শুরু হয়েছে, 2021-এ 3, 2022-এ 2বার এবং চলতি বছর মার্চ মাসে আরো 5% ডিএ ঘোষণা করলো রাজ্য সরকার। এখন সরকারি অফিসে, দোহেশ বাবু, সরকারি অফিসে কর্মসংস্কৃতি আগের তুলনায় ভালো হয়েছে কি? এই যে নাকি একই আছে বলে আপনি মনে করেন? এই যে ডিএ দেওয়া হচ্ছে, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে এখন তো, বা আমরাও আলোচনা করছিলাম যে এখন বলা হচ্ছে যে কোনো ধরনের মিছিল করতে হয় না, প্রতিবাদ করতে হয় না, আন্দোলন করতে হয় না দাবি জন্য। তো আপনি বলছেন যে সরকার পক্ষ, শাসক দল বলছে যে দাবি ছাড়াই এখন ডিএ পাচ্ছে। তো শোনা যায় কর্মচারীরা, বিশেষ করে শিক্ষক কর্মচারীদের নিজের কাজ ছাড়াও অন্য ধরনের কাজ করতে হয় বেশি, এবং এই অভিযোগটা প্রায় সময় আমরা শুনি, আমরা স্টুডিওতে বসেও শুনি সেটা, এবং যখন আমরা ফিল্ডে যাই বিভিন্ন বিষয়ে আমাদের চিত্র সাংবাদিকরাও দেখেন, যে শোনেন যে শিক্ষক কর্মচারীরা, বিশেষ করে শিক্ষকরা, তাদের নিজের কাজ ছেড়ে অন্য কাজগুলো করতে হয় বেশি, এবং তার জন্য নিজের কাজের ব্যাঘাত ঘটে বলে অভিযোগ। তো সেটা আপনারা কতটুকু মানেন এবং এটার সত্যতা কতটা আছে? আমি জাস্ট একটু প্রিভিয়াস পয়েন্টে চলে যাচ্ছি। উনি যে 12 মাসের হিসাবটা দিয়েছিলেন স্বপন বাবু, তার মধ্যে আমি শুধুমাত্র গ্রুপ এর ক্ষেত্রে বলছি, বেসিকে বৃদ্ধি হয়েছে প্রায়, আপনি বললেন 32,475 পার মান্থ ইন্টু 12 করলে 3,79,700 টাকা বেসিকে বৃদ্ধি পেয়েছে। তাহলে এগুলো 21টা ধাপে বেতনক্রম তৈরি হয়েছে, ঠিক আছে? এর মধ্যে সর্বোচ্চ ক্ষেত্রে এত বেড়েছে, ঠিক আছে, বেসিকে। এটার সঙ্গে ডিএ অ্যাড করলে আরো বেড়ে যাবে। যাই হোক, আমি আর এই প্রসঙ্গে আসছি না। আরেকটা যেটা দাবি ছাড়া বিষয়, আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা কিন্তু গত 4-5 মাস আগে থেকেই আমাদের যে পাওনা ডিএ সেটা, এবং তৎসঙ্গে গ্রুপ ডির জন্য রাইন হার্নেস স্কিমটাকে একটু মডিফাই করে যে কোনো বয়সে কর্মচারীর মৃত্যু হলে চাকরি দেওয়া, কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়িজ আছে ফাইন্যান্স দপ্তরের অনুমোদন প্রাপ্ত তাদেরকে রেগুলারাইজ করা সহ, এবং আমাদের গ্র্যাচুইটি 20 লাখ করে দেওয়া। ইন এডিশন বেকারদের যে শূন্যপদ রয়েছে সেগুলোকে ফিল আপ করা, যেটা আমরা দেখেছি সরকার করেছে, ব্যাপক হারে রিক্রুটমেন্ট করেছে শিক্ষকের ক্ষেত্রে হোক টেটের মাধ্যমে, এবং আপনার জিআরবিটের মাধ্যমে মিনিস্ট্রিয়াল স্টাফ সেটা করছে। তারপরে অনেক দপ্তরে শূন্যপদ রয়েছে, সেগুলো পূরণ করার জন্য আমরা বলেছি। সো ন্যাচারালি উই হ্যাভ বিন কন্টিনিউয়াসলি ডিমান্ডিং বিফোর দ্য স্টেট গভর্নমেন্ট টু ফুলফিল আওয়ার ডিমান্ডস। তাহলে এই যে দাবি দিস ইজ নট এ, এটা যে আমি আরেকটু অ্যাড করছি, এটাকে আপনি আন্দোলন বলবেন না, কেননা আমাদের সরকারকে জানান দেওয়া যে আমাদের দিস আর দ্য ডিমান্ডস হুইচ আর টু বি ফুলফিলড বাই দ্য গভর্নমেন্ট। তো এটা এই নয় যে কর্মসংস্কৃতি যেটা আমরা দেখেছিলাম আগে, একজন গ্রুপ ডি সে যদি কর্মচারী নেতৃত্ব হতো, ওনার নির্দেশে অফিস চলতো, এটা কি? এই কর্মসংস্কৃতি আমি প্রসঙ্গেই আসছি। তো এখন কিন্তু মিছিল মিটিং হচ্ছে না। দেখবেন আমরা যদি কোনো ডেপুটেশনও দিই সেটা 5:30টার পরে দিই, আগে 3টার পরেই আজকে মিছিল আছে, বাস মিছিল আছে বলে এবার অফিসের কাজকর্ম লাটে তুলে দিয়ে কর্মচারীরা বেরিয়ে পড়তো। একটা মানে ওয়ান টাইপ অফ ডিকটেটরস যাদেরকে বলে, এইভাবে কর্মসংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল সেই বিগত শাসন কালগুলোতে। তো যাই হোক, এটা আমি আর রিপিট করছি না। আমি যেহেতু বিং এ গভর্নমেন্ট এমপ্লয়ি, উই হ্যাভ টু গো বাই দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ। আপনি বলছেন অ্যাকর্ডিংলি কর্মসংস্কৃতি কিন্তু অনেকটাই ফিরেছে এই রাষ্ট্রবাদী সরকারের আমল থেকে। কেননা কারণ অফিস আওয়ারে কোনো মিটিং মিছিল হয় না, সেটাই আমরা ধরে নেব একটা বেঞ্চমার্ক, যে কারণে আমরা বলতে পারি যে কর্মসংস্কৃতি পূর্বের তুলনায়, আমি বলবো না 100% ফিরে গেছে, দিয়ে দিলেই কর্মসংস্কৃতি ফিরে যাবে, এটা মেন্টাল সেটআপ। কারণ আপনারা জানেন এই যে আমাদের রাজ্যের 1 লক্ষ, আপনি বললেন 6,900 কতজন কর্মচারী, এই কর্মচারীদের মানে একটা বড় অংশই কিন্তু সেই আগের আমলেই, অর্থাৎ বাম শাসনেই তাদের রিক্রুটমেন্ট হয়েছে। অনেকের মেন্টাল সেটআপটাই এইভাবে তৈরি হয়েছে যে কোনো কাজে ফাঁকি দেওয়া। আপনি শত চেষ্টা দিয়ে দিলেও
একটা অংশের কর্মচারী আছে কাজ করবে না। আমরা চাইবো সে যে পন্থী হোক, সাদা হোক, লাল হোক, গেরুয়া হোক, তাকে কিন্তু অফিস টাইমে কোনো মিটিং মিছিলে যাওয়া চলবে না। ইন এডিশন তাকে সময়ের কাজ সময়ে করে রাজ্যের অন্তিম ব্যক্তিকে সরকারি প্রকল্পের যে সুবিধা আছে সেটাকে পৌঁছে দেওয়া, এটাই আমাদের ডিউটি। বিং এ গভর্নমেন্ট সার্ভেন্ট, উই আর এট দ্য বটম অফ গভর্নমেন্ট অ্যান্ড ইটস পিপল। না সেটাই, এবং আপনি কর্মসংস্কৃতি ফিরেছে, আপনি সেটা বলা বাহুল্য। ডিএ সংক্রান্ত ডায়ন হার্নেস, কন্ট্রাকচুয়াল স্টাফের ব্যাপার, গ্র্যাচুইটির ব্যাপার এবং শূন্য পদগুলো পূরণ করার জন্য আপনারা সরকারের কাছে আপনাদের ডিমান্ডগুলো জানিয়েছেন। এখন এই যে বলা হচ্ছে যে কর্মসংস্কৃতি মানে মিছিল মিটিং বা দাবি আদায়ের জন্য বা ডিমান্ড রাখার জন্য যে আন্দোলন করা হতো, আন্দোলন করতে হয় না, কিন্তু যেটা স্বপনবাবু বলছিলেন যে বাচ্চা না কানলে মা দুধ দেয় না, তাহলে সেরকম ভাবে আপনারাও ডিমান্ড রাখছেন, মানে সেটা বলছি কোনো ডিমান্ড করতে হয় না যেটা বলা হচ্ছিল, কিন্তু ডিমান্ড আপনারা করছেন। এক, দুই, বলা হচ্ছে যে পোস্ট খালি রয়েছে তবুও যোগ্য ব্যক্তি প্রমোশন পাচ্ছেন। এখন নিয়োগের কথা আমি আজকে নাই বা গেলাম, কিন্তু পোস্ট খালি রয়েছে তবুও যারা যোগ্য সেখানে প্রমোশন পাওয়ার এমন গুঞ্জনও শোনা যায়, সেটা কতটা ঠিক এবং এমনটা কি আদৌ কি হচ্ছে কি? মানে আমি আসবো স্বপনবাবু আপনার কাছে। 2021 সালের সম্ভবত জুন মাসে আমাদের এক্স চিফ মিনিস্টার যখন ছিলেন, এটা অ্যাডহক প্রমোশন পলিসি করেছে। আচ্ছা, আপনারা জানেন এই 2014 সালেই সুপ্রিম কোর্টে মামলা ঝুলছিল, হাইকোর্টে মামলাটা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, গভর্নমেন্ট রিট অ্যাপিল করেছে। তো এই মামলাটা চলছে। তো মামলা থাকাকালীন সময়ে রেগুলার প্রমোশন হয় না, যেহেতু এটা সংরক্ষণের একটা ম্যাটার। আমি এটা ডিটেলসে যাচ্ছি না। তো স্বভাবতই রাজ্য সরকারকে একটা মিডল পথ আপনাতে হয়েছে। হোয়াট ইজ দ্যাট মিডল রোড ahead of the government at that time? To formulate a policy to enable the employees to get promotion. সেটা অ্যাডহক ভিত্তিতে হয়েছে, কেননা রেগুলার প্রমোশন সেই সময় দেওয়া সম্ভব ছিল না। ব্যাপক হারে বিভিন্ন দপ্তরের প্রমোশন হয়েছে। আচ্ছা, আপনি আরেকদিন যদি সেই বিষয়টা আমাকে বলতেন তাহলে আমি হয়তো ডাটাটা সঙ্গে নিয়ে আসতাম। না, আমরা সেই বিষয়ে একদম বিস্তারিত আলোচনা অন্য একদিন করব যদি সুযোগ থাকে। তো নিশ্চয়ই এটা গভর্নমেন্টের একটা হিস্টোরিক স্টেপ টু, এই যে মানে কেসের নামে যেভাবে প্রমোশনকে হেল্ড আপ করা হয়েছে সিন্স 2014, ইফ আই এম নট রং, যেভাবে হেল্ড আপ করা হয়েছে সেটাকে চালু করা হয়েছে। একটা নতুন গভর্নমেন্ট আসলে তার মেশিনারিজ ঠিক করে নেওয়া এবং কাজকর্ম বুঝে তারপরে পলিসি ম্যাটারে মানে অ্যাক্টিভেট করা, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেটা গভর্নমেন্ট করেছে। এবং আরেকটু অ্যাড করতে চাই, গভর্নমেন্ট এটা করেছে ইন এডিশন টু দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট এখানে গভর্নমেন্টের কাছে প্রায় 13,000 কোটি টাকার ঋণ ছিল, তারপরেও গভর্নমেন্ট প্রমোশন দিয়েছে। দিস ইন্ডিকেটস দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ ভেরি পজিটিভ অ্যাবাউট দ্য এমপ্লয়িজ ফিউচার। আপনার মতামত এই বিষয়ে? হ্যাঁ, আমি বলছি যে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট, এই রিপোর্টে দেখানো হয়েছে, এটা ফাইন্যান্স এবং বাজেটের ভিত্তিতেই দেখানো হয়েছে যে ত্রিপুরাতে শিক্ষক কর্মচারী 2018 সালে 1,61,000। গত 5 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী যখন ডিএ ঘোষণা করছিলেন, উনি সেখানে জানালেন যে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীর সংখ্যা হল 1,06,932। তাহলে যে বিশাল, মানে প্রায় 54,000-এর মতো, প্রায় 54,000-এর মতো শিক্ষক কর্মচারী এই 6 বছরে এটা কমে গেল। তাহলে যেটা বলছেন যে রিক্রুটমেন্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, যে আসলে ঠিক মানে মিলাতে পারছি না, হিসাবটা মিলাতে পারছি না, সবটাই আসলে কাগজে পত্রে। এবং এক্সপার্ট কমিটি মানে ভুল রিপোর্ট দিচ্ছে নিশ্চয়ই না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন, যত হারে পেনশনে যাচ্ছেন, মানে চাকরি শেষ হচ্ছে, রিটায়ারমেন্টে যারা যাচ্ছেন, সেই তুলনায় আপনি বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, ফলে মানে বিশাল গ্যাপ এখানে তৈরি হচ্ছে। আমাদের রাজ্যে জনসংখ্যার তুলনায় যে কর্মচারীর সংখ্যা, এটা ছিল 4.29, সারা দেশের মধ্যে সর্বোচ্চ। এবং এক্সপার্ট কমিটির রিপোর্ট খুব সুন্দরভাবে বলেছে যে ত্রিপুরাতে এটা কেন হয়েছে। একদম এক্সপার্ট কমিটির রিপোর্টটা পড়লে মানে অনেকগুলো বিষয় একদম পরিষ্কার হয়ে যাবে, যে বিভ্রান্তিগুলো দূর হয়ে যাবে। যেমন আমরা শুনতাম অর্থনৈতিক ক্রাইসিসের কথা, এটাও এই কমিটির রিপোর্টেই। আমি পেজ নাম্বারও বলে দিচ্ছি, পেজ নাম্বার 12, প্যারা 3-13, এটাতে দেখানো হচ্ছে
যে টোটাল রিসিপ্ট, মানে আমাদের স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট কত পেয়েছে এবং কত তার খরচ হয়েছে, এটা ফিনান্সিয়াল ইয়ার ধরে দেখানো হয়েছে। যেমন 2012-13 রাজ্য সরকার পেয়েছিল 7,887.69 কোটি, কিন্তু তার যে খরচ সেটা ছিল 7,027.49 কোটি, ফলে এক্সেস ছিল 860.2 কোটি। এবার 13-14 এখানে পেয়েছিল টোটাল 8,757.29 কোটি, খরচ হয়েছিল 7,825.37 কোটি এবং এক্সেস থেকে গেছিল 931.92 কোটি। আমরা পুরোপুরিভাবে মানে আমাদের সময় কম হাতে সবগুলো বলছি। এবার যেইমাত্র 2014-15 থেকে আসবেন, দেখুন 2014-15-তে দেখা গেল তার ঘাটতি, অর্থাৎ যা খরচ তা পেল না, -512.92 কোটি। এরপরের বছর আরো ঘাটতি বেড়ে গেল 637.91 কোটি। আপনি বলছেন 14 পর থেকে ঘাটতি বেড়ে, হ্যাঁ, 14-15 থেকে প্লাস ছিল সেটা ঘাটতি হয়ে গেল। একদম মানে ঘাটতিটা বাড়তে বাড়তে দেখবেন যে 16-17-তে এটা 1,506.68 কোটি মাইনাস, অর্থাৎ এইভাবেই চললো। অর্থাৎ দেখা গেল যে অর্থনৈতিকভাবে একটা প্রচন্ড মানে প্রতিকূলতার মধ্যে পড়ে গেছিল। এবার মানে যে বিষয়গুলো এটা আসলে রাজ্যের শিক্ষক কর্মচারীরা জানতে চায়, যেহেতু দেবাশিস বাবু রয়েছেন, আমি আশা করব যে উনি এই ব্যাপারে মানে ওনার মতামতটা অন্তত দেবেন। যেমন এই যে বছরে 2বার ডিএ পাওয়ার যে ইয়েটা, এটা সম্পর্কে আমরা কি ভাবছি? অর্থাৎ ওনারা যে সংগঠন করছেন, ওনারা কি এটা দাবি করছেন? হ্যাঁ, যে বছরে 2বার কেন্দ্রীয় সরকারের মতো ডিএ দিতে হবে। দ্বিতীয়ত ডাইন হার্নেস, যেটা আমাদের উনি বলেছেন ডাইন হার্নেস ওনারা দাবি করেছেন, ঠিক আছে। এবার গ্রুপ সির যারা সিনিয়র কর্মচারী ছিল তাদের মেডিকেল রিইম্বার্সমেন্টের সুযোগ ছিল, এইটা বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে শিক্ষক কর্মচারীদের একটা স্পেশাল, এখন তো চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা চলে এসেছে, এখন এই বলছি এটাও বলছি। এবার দেখা গেল যে শিক্ষক কর্মচারীদের স্পেশাল ইনক্রিমেন্ট যেটা পেত এটা কেড়ে নেওয়া হলো। এরপরে দেখা গেল ফায়ার সার্ভিসের কর্মচারীদের সংগঠন করার অধিকার কেড়ে নেওয়া হলো। তারপরে বেসরকারি বিদ্যালয় অনুদানপ্রাপ্ত সেখানে বদলির, অন্তত একবার বদলির একটা ফরমান সেখানে জারি হলো। প্রকল্প কর্মী ছাঁটাই হলো অনেকে। এসমা আমাদের রাজ্যে চালু করার সিদ্ধান্ত নেওয়া হলো। তারপর মেডিকেল ফিটনেস যাচাইয়ের একটা ব্যবস্থাও শুরু হয়েছিল, যদিও আপাতত এটা মানে চাপা পড়ে আছে। এরপরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, ফিক্সড পে, টিআরবিটি শিক্ষকদেরকে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দেওয়া। তারপর কন্ট্রাকচুয়াল যারা ছিল, এখন সমগ্র শিক্ষাতে যারা রয়েছেন তাদেরকে নিয়মিত করা। অর্থাৎ এই যে সমস্ত প্রতিশ্রুতিগুলি ছিল, যে কি কারণে, এবং অনেকগুলো দাবি আপনাদের রয়েছে, সেগুলো নিয়ে লাস্ট আরেকটা যেটা ছিল যে মানে বিভিন্ন অনিয়মিত কর্মচারী যারা, তারা 10 বছর চাকরি করার পরে তারা নিয়মিত হতো, কিন্তু দেখা গেল সেইগুলো নিয়ে আপনারা যে দাবিগুলো করলেন এক্ষুনি শোভন, ঠিক আছে, মানে আমার কাছে একদম সমস্ত বিষয়গুলো আছে। বলছিলেন শিক্ষক কর্মচারীদের জন্য এই কথাগুলো, এগুলো আমাদের 10 দফা দাবির মধ্যে কভারড হয়ে গেছে। মোস্ট অফ দিস উই এগ্রি উইথ। কোনটা অযৌক্তিক মনে হয় এখন? এটা না, বছরে দুবার দিয়ে একটা প্রশ্ন দেবাশিস বাবু, যে এত কিছুর পরে কিভাবে বলছেন যে কর্মচারী বান্ধব? আমি একটু আপনাকে কয়েকটা উক্তি আমি তুলে ধরবো। কর্মচারীদের যে দৃষ্টিভঙ্গি, the attitude of the government towards the employees before 2018 and after 2018, আমি কিন্তু তথ্য দিয়ে বলবো, ডেট দিয়ে বলবো। 4/1/2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক বাবু বলেছিলেন ডায়াবেটিস ফোরামের সম্মেলনে, কর্মচারীরা বেশি বেতন চাইবেন না, বেশি বেতন পেলে বেশি খাবেন, এতে ডায়াবেটিস হবে। 2/2/2010 কমলপুরে এবং 8/2/2010 ঋষ্যমুখে তৎকালীন অর্থমন্ত্রী বলেছেন কর্মচারীদের সম্পর্কে। কি বলেছেন? যে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা যাইবে না, বেতন বৃদ্ধি করিলে বেকারদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে, যেখানে কর্মচারীদের বেতন, পেনশন, ঋণের টাকা ইত্যাদি ইত্যাদি। কারণ বেকারদের কর্মসংস্থানের সঙ্গে কর্মচারীদের বেতন ভাতার কোনো সম্পর্ক নেই, কারণ কমিটেড এক্সপেন্ডিচার দেখিয়ে এটা আবার সেন্ট্রাল গভর্নমেন্ট রিপে করে দেয়। কাজে এটাকে একটা মানে কর্মচারীদের বোকা বানানোর কৌশল আর বেকারদের খেপিয়ে দেওয়া কর্মচারীদের বিরুদ্ধে, এটাই আমার মনে হয়েছে।
9/11/2014 সালে তৎকালীন কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা সেই বিখ্যাত উক্তি, বেতন কর্মচারীদের বৃদ্ধি পেলে মদের দোকানের লাইন বাড়বে। ঠিক 2015 সালে তৎকালীন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ তৎকালীন মানিকবাবু বলেছেন, মুখ্যমন্ত্রী মহোদয় সাংবাদিক সম্মেলনে কি বললেন, যে রাজ্যের কর্মচারীরা বিশ্বাসঘাতক, এক শ্রেণীর কর্মচারী চোর আর এক শ্রেণীর কর্মচারী খুব প্রতারক, এই ধরনের উক্তি করেছেন। যাই হোক, আমি এটা বলবো যে কোভিডের সময় আমাদের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করেছেন, সমস্ত কর্মচারীদের পার্সোনালি লেটার দিয়ে অভিবাদন জানিয়েছেন যে আপনারা এভাবে ডেডিকেটেড সার্ভিস দিয়েছেন কর্মচারীরা রাজ্যের মানুষের সেবায়, সেই সময় আমরা বাঁচবো কিনা অনেক সময় আমরা সন্দিহান ছিলাম। সেই সময় স্বাস্থ্য দপ্তরের কর্মচারী থেকে শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, এন্টায়ার ডিপার্টমেন্ট যারা আধিকারিক ছিল, আমরা যারা ছিলাম অফিসে কাজ করেছি, উই স্পেন্ড ডেজ এন্ড নাইটস টুগেদার এন্ড আওয়ার এক্স-চিফ মিনিস্টার রিকগনাইজ দিস ফ্যাক্ট and congratulated the আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আমাদের সেটাই হচ্ছে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়েছে। দেবাশিস বাবু, স্বপন বাবু, 2023 বিধানসভা নির্বাচনে কর্মচারীদের সমর্থন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সেটা দেখেছিলাম, রাজ্যবাসী সেটা দেখেছিল। এখন কথা হচ্ছে যে একদম ছোট্ট করে হ্যাঁ কিনা আদৌ উত্তর চাইব দুজনেরই আপনাদের, লোকসভা নির্বাচনের আগে এবার কি সেই চিত্রটা পাল্টাচ্ছে বলে মনে হয় 5% ডিএ পাওয়ার পর? দেবাশিস বাবু, দেখুন, আমরা ভোটের রাজনীতি করি না, রাষ্ট্রবাদী বিশ্বাসী। ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠিত হয়েছে, কর্মচারীরা নিশ্চয়ই খুশি, কারণ ডিমান্ডস কোনোদিন কোন সরকার পুরোপুরি ফুলফিল করতে পারে না, সেটা আমি একজন কর্মচারী হিসাবে আমি জানি। তার সীমাবদ্ধতা রয়েছে। রাজ্যের সকল স্তরের জনগণের কাছে যে সব ধরনের প্রকল্প চলছে, জনমুখী প্রকল্প, সেগুলোকে মিট আপ করে যেটা কর্মচারীদের দেওয়া হয়েছে নিশ্চয়ই সাধুবাদযোগ্য। স্বপনবাবু স্বীকার করেছেন এবং আগামী দিনে আমাদের বাকি ডিমান্ডস গুলিও পূরণ করবে, আমরা প্রত্যাশা। আপনাদের ডিমান্ড রেখেছেন আপনারা? ছোট্ট করে আমি বলবো যে আসলে ধরুন, যেমন 2023 বিধানসভা নির্বাচনের আগেও 12% দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে তো আমরা দেখেছি যে আমাদের রাজ্যের মন্ত্রীরা, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, তারা কিন্তু কর্মচারীদের বিরুদ্ধে অনেক কথাই বলেছেন। এবং এই সরকার পরিবর্তনের পরেই আমরা শুনেছি একজন উপাধ্যক্ষ, তখন বর্তমানে উনি ইয়েতে আছেন, উনি বলছেন প্রকাশ্যে যুবকদেরকে বলছেন যে কোনো কর্মচারী যদি কোথাও বলে যে আমরা পাচ্ছি না, বঞ্চিত, তাহলে মেরে হাড়গোড় ভেঙে দাও, এরকম আরো অনেক কথা। আর উনি অনেক কথা বললেন, কে কি বলেছেন। লোকসভা নির্বাচনের আগে এবার এই চিত্রটা পাল্টাচ্ছে কিনা, এই যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, প্রশ্নই আসে না। ব্যাপার হচ্ছে কর্মচারীরা তো আসলে ত্রিপুরার শিক্ষক কর্মচারী যথেষ্ট সচেতন, তারা যাই বলুক, যে আসলে হিসাবটা তারা ভালো বুঝেন। আমার বিশ্বাস যে দেবাশিস বাবু যাই বলুক, অসংখ্য ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ। সময় ফুরিয়ে গেছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। ধন্যবাদ দিবেনদা আমাদের আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক বন্ধুরা, রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের দায়ভার যে সরকারি কর্মচারীদের কাঁধে, সেই কর্মচারীদের খুশি রাখার প্রয়াস প্রত্যেক সরকারি কম বেশি করে থাকে। রাজ্যের শহর থেকে গ্রাম, সমতল থেকে পাহাড়, বিভিন্ন প্রান্তিক এলাকার জনগণের কাছে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেবার দায়িত্ব যাদের কাঁধে, তাদের প্রত্যেকেরই ওপর সরকারের একটা অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রবণতা আমরা সবসময় দেখি। তাই দেশের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে এবার 5% ডিএ ঘোষণা করা হলো। তাতে সরকারি কর্মচারীদের মন কতটা জয় করা গেছে তা অবশ্য সময় বলবে। তবে কর্মচারীদের সব বিষয়ে নজর রাখছি আমরা, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।